সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রয়েছেন আমাদের সঙ্গে। এরপরে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। সায়ন্ত, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কি মান্না ভাই, কেমন আছেন আপনি? এমনি ভালো তো, ভালো আছি। এমনি শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবেও ভালোই আছি। মানে এই দেশে মানসিকভাবে খারাপ থাকাটা স্টুপিডিটি। বিকজ যদি পলিটিক্স করেন তাহলে এত রকম অঙ্ক, এত রকম কথাবার্তা, ওটার মধ্যে মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। ওই তুলনায় ভালো আছি। আচ্ছা, যাই হোক, আমাদের সামনে যেটা যে বিতর্ক ঠিক না, মানে ওই মুহূর্তে আমাদের সঙ্গে সামনে যে কিটা আলোচনাটা কাগজের শিরোনাম সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে একটা ঘোষণা, প্রক্লেমেশন, সেটা আসছে আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। আপনিও সর্বদলীয় বৈঠকের একজন সদস্য। আমি এটা বিশ্বাস করতে চাই। তা আপনি কি দাওয়াত পেয়েছেন বা যাচ্ছেন কি? না, প্রথম কথা হলো আমি দাওয়াত পাইনি, তো দাওয়াত না পেলে যাবো কি, এটা তো আলোচনা আসছে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইটাকে প্রথম বড় হিসেবে প্রক্লেমেশন, এখন বড় হচ্ছে ডিক্লারেশন। দুটো তো একই ওয়ার্ড না, দুটো নিশ্চয়ই মিনিংও এক না। কি মিনিং আলাদা আলাদা, কি বিষয় কেউ তো কিছু বলছে না। এবং ধরেন আরেকটা কথা বলি, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। আমি যদি ধরেন আপনারা দুজন আছেন, আরও এরকম দুজন আছেন, চারজনকেই একটা কোথাও ডাকি বা বলি, তো চারজনকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো, ভাই এই কারণে একটু বসতে চাচ্ছি, পারবেন? কবে পারবেন কি শুনবো। আমি আপনাদের অর্ধপরিচিত অথবা অপরিচিত, আমি কি বলে দিতে পারি যে এতদিনে ওই তারিখে এতটার সময় আমার বাসায় আসবেন, মিটিং হবে। এই দাওয়াতটা সেরকম হলো। তাও আবার ডাকলো কারা? যারা রাজনীতিতে একেবারে নবীন, সবচেয়ে প্রবীণ যারা, তাদের সহ সবাইকে এইরকম করে ডাকলো, এত তারিখে আমরা বৈঠক ডেকেছি, আপনারা আসবেন। যদি ধরি যে ডেকেছেন, আমি তো পাই নাই, এটা বুঝলাম না। আর সেখানে কি হবে যদি এরকম বলেন, তারা যখন ডিক্লারেশন রেডি করা হবে, তারা একটা ড্রাফট নাকি দিয়েছেন। ঘটনাচক্রে একটা ড্রাফট আমি আজকে দুপুরে পেয়েছি, পড়েছি। সেই ড্রাফটের উপর একটা আলোচনায় হবার কোনো সম্ভাবনাই নাই, বিকজ এটার মধ্যে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে, যে বিতর্ক ইতিমধ্যেই হয়েছে। যেমন ধরেন কনস্টিটিউশন নিয়ে, সেকেন্ড রিপাবলিক নিয়ে, বা এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। তো এত বড় বড় ইস্যু রিজলভ করা বা আলোচনা করার জন্য এইটা কোনো ঢং তো নয়, এটা কোনো তরিকা নয়। তো সেটা করেছেন তারা। ফলশ্রুতিতে এটা কি দাঁড়াবে তা আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত নয়, চতুর্থত, পঞ্চমত, যাই হোক, সরকারের অ্যাটিচিউড কি এটার প্রতি, তাও আমার কাছে ক্লিয়ার না। প্রথম এরা নিজেদের মতো ঘোষণা করেছিল, তারপরে সরকার বলল যে না, এটা আমরাই করব। পরবর্তীতে সরকার একজন উপদেষ্টা, যিনি এই প্রক্রিয়া পদ্ধতির মধ্যে আছেন, তিনি বললেন যে না, সরকার এটা করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, আমাদেরকে সহায়তা করবে, এটা আমরাই করব। কিন্তু গতকালকে যখন তিনি ওই উপদেষ্টা বলছেন সবাইকে দাওয়াত করেছেন তিনি ইত্যাদি নামটাম বললেন, তখন তার সাথে থাকলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তারপরে গভর্নমেন্ট তো ইনভলভ আছে এটার সাথে, তা ধরতে হচ্ছে। ওরা তাদের ওই ডিক্লারেশনের মধ্যে শেষে বলছে, তারা এই যে এটা ঘোষণা করছে, তারা আশা করে সরকার এটাকে ওন করবে এবং এটাকে কার্যকরী করার জন্য চেষ্টা করবে। লাস্ট ইয়েটা আছে যে এই ঘোষণা বা যাই বলেন, এটা কার্যকরী হবে 5 আগস্ট থেকে। মানে বিষয়টা তাদের মতো একটা ক্যালকুলেশন করে করা। 5 আগস্ট থেকে যদি এটা কার্যকর হয়, তাইলে তর্কের খাতির আমি বলছি, তাইলে এই সরকারের এই যে কার্যক্রমটা, এখন তো তারা বলছেন যে ফার্স্ট প্রক্লামেশন বাদ সেকেন্ড প্রক্লামেশনে তারা যাবেন, তাহলে এই সময়ে যা কার্যক্রম এটাকে কিভাবে কভার দিবেন? আমি তো বুঝতে পারছি না এটা। কারণ হচ্ছে যে মানে এটা 5 তারিখ থেকে কিভাবে কার্যকর হয়, এটা কার্যকর হয়নি, এটা আমরা সবাই জানি। এখন কি সেটাকে তারা কার্যকর করতে বলছেন? ওই যে প্রথম দিকে শুনেছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, আমরা ভুল করেছি, এই বিপ্লবটা কন্টিনিউ করতে হবে, সেটা বলেছিল তারা। তার মানে এখন কি সেই বিপ্লবী সরকার আবার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে? তার মানে কি তাহলে
প্রেসিডেন্ট থাকতে পারবে না, আগে আগে যে সমস্ত কথাবার্তা হয়েছিল। বিপ্লবী সরকার মানে হতে পারে সেকেন্ড রেভলিউশন, থার্ড রেভলিউশন তো হয়, মানে যে বিপ্লব হয়েছে সেটা ইনকমপ্লিট ছিল, অতএব 15 দিন পরে আবার বিপ্লবের কল দেওয়ার ইতিহাস পৃথিবীতে আছে। এখানে কিন্তু তাও করা হচ্ছে না। ফলে আমার কাছে মনে হয় পুরো ন্যারেটিভটা এখন পর্যন্ত ইনকমপ্লিট, এটা তাদেরকে কমপ্লিট করতে হবে। আপনার কাছে আসছি, আপনাকে তখন জিজ্ঞেস করবো যে এটা বিপ্লব ছিল কিনা বা বিপ্লব কিনা, আপনি কি মনে করেন? আপনার কাছে আসছি। সাগর, মান্না ভাইয়ের কথা তো আপনি শুনলেন, আপনি তাতে বোঝা গেল যে আসলে এই যে সর্বদলীয় বৈঠকের কথা বলা হচ্ছে সেটার উনি একজন অন্যতম সদস্য বলতে পারেন সর্বদলের, তো উনি নিজে দাওয়াতও পান নাই, এমন যাওয়ার তো প্রশ্নই আসে না। এই পরিস্থিতিতে এইরকম একটা বড় বিষয় যেটা আমূল পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সব কিছু, তো এই অবস্থায় কি এই সর্বদলীয় বৈঠক ডেকে কোনো সুরাহা হবে বা হতে কোনো লাভ হবে বা কি উদ্দেশ্য এটার মধ্যে? আপনাকে ধন্যবাদ, আর মান্না ভাইকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার মনে হয় সরকার এই নাগরিক কমিটি এবং ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম সারির শক্তি যারা, এদের নিয়ে একটা বিপদে পড়েছে। বিপদটা এইরকম হতে পারে যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষের অংশীজন যারা তারা এবং সরকার, এদের সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা ও সমঝোতা না করেই ওই 31 ডিসেম্বর প্রোক্লামেশনের ডেট ঘোষণা করে যে একটা পরিস্থিতির তৈরি করেছিল, সেই ঘোষণাটা ওই দিন ছাত্ররা দিলে, যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয় নাই বা তারা এই বিষয়ে প্রস্তুত নয়, জানেন না, সেই হিসেবে তারা ডেফিনেটলি এটা মানার প্রশ্ন উঠত না। তখন এই গণ অভ্যুত্থানের পক্ষের দুটা শক্তি মুখোমুখি অন্তত বিতর্কে জড়িয়ে পড়তো। সেই পরিস্থিতি এড়ানোর জন্য সরকার তখনও পর্যন্ত আমার মনে হয়েছে খুব চমৎকার একটা কৌশল নিয়েছে। তার ওইটা ওই যারা ঘোষণা করতে যাচ্ছিল তাদেরও ইজ্জত রক্ষা করলো, দেশের শান্তি, এদের মধ্যে বিভেদ যাতে না আসে সেই পথটা অক্ষুণ্ণ রাখার জন্য বলল যে ঠিক আছে এটা আমরাই ঘোষণা করব। তো প্রথম বললো তারা ঘোষণা করবেন, কয়েকদিন পর বললেন না তারা ঘোষণা করবেন না, যেটা মানায় বললেন তারা ফ্যাসিলিটেট করবেন, রাজনৈতিক দলের সঙ্গে এরা সংলাপ করবে, আলোচনা করবে, তারা ফ্যাসিলিটেট করবে। এখন যদি এই প্রোক্লামেশন বলেন বা এই জুলাই ঘোষণা, অভ্যুত্থান ঘোষণা যে নামেই বলেন, তারা কিছু দাবি তুলে ধরবে। সেই দাবিটা কার কাছে? দাবিটা বাস্তবায়ন করার অথরিটিকে, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার। এখন যার কাছে দাবিটা, সেই অথরিটিতে এই ছাত্রদের প্রত্যক্ষভাবে ছাত্র 3 জন প্রতিনিধি আছে তাদের, আর অন্যরা তাদের মনোনীতরাই সবাই প্রায় আছে। সুতরাং সেইখানে তাদের কাছে তো এ পরামর্শ আগেই দিতে পারতো বা এখনও দিতে পারতো। এইভাবে মাঠে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে ঘোষণা করে দাবি করতে হচ্ছে কেন? 1, 2 হলো যে যাদের কাছে দাবি, যারা এটা পূরণ করবেন তারাই তাহলে আবার ঘোষণা কি করে দিতে পারে? তারা বললো যে আমরা ঘোষণা করব। দাবি যার কাছে, আমি আপনার কাছে একটা দাবি তুলবো, সেটা পরে বললেন না তুমি থাকো আমি ঘোষণাটা দিচ্ছি। আপনি তো দাবি পূরণ করবেন, ঘোষণা তো আমি দিব, সেই দায়িত্বটা আপনি নিয়ে নিলেন। তারপরে বললেন ফ্যাসিলিটেট করব। আসলে এটা একটা কালক্ষেপণের একটা, ওই যে বললাম একটা সমস্যায় পড়েছে ছাত্রদের এই দাবি নিয়ে, সেই জন্য সরকার কালক্ষেপণের একটা কৌশল ছাড়া এটা আমার কিছু মনে হয় না। আর একটা যেটা, সেটা হচ্ছে এই ছাত্রদেরও ভাবা দরকার ছিল বা সরকারের পজিশনের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা সংস্কার। এই যে মানবী বলছিলেন যে সংবিধান নিয়ে, এটা একটা বড় একটা এলিমেন্ট, যে ওরা বলছে সংবিধান বাতিল করতে হবে, এই ঘোষণার মধ্যে সেরকম কিছু হয়তো আছে, বা রাষ্ট্রপতিকে সরাতে হবে। এখন এই সংবিধান কেমন হবে সেটা নির্ধারণ করবার জন্য সরকার একটি কমিশন গঠন করে দিয়েছে। সেই কমিশন অলরেডি তাদের রিপোর্ট পেশও করেছে। এখন এই ছাত্র, এই গণঅভ্যুত্থানকারী সকল শক্তি, তাদের মনোনীত সরকার, তারা একটা কমিশন গঠন করলো যে কি ধরনের কতটা সংস্কার আমরা চাই সেটা ঠিক করবার জন্য। এখন একদিকে কমিশন সংস্কারের জন্য নীতিমালা প্রণয়ন করছে, কাজ করছে, আর একদিকে ছাত্ররা বলছে না এটা বাতিল করতে হবে। এখন এই ছাত্ররা কি তাহলে সরকারের যে বিভিন্ন 11টি যে সংস্কার কমিশন করলো 6টা 5টা 2 দফায়, এটাই তাদের আস্থা তাহলে নাই, সেটা তারা বলছে না কেন? যদি এই সংস্কার কমিশনের প্রতি এবং সরকারের প্রতি আস্থা থাকে, তাহলে তো তাদের উচিত অপেক্ষা করা যে তারা যেমন
যেমন সংবিধান চায় তাদের সেই আকাঙ্ক্ষা নির্ভর সংবিধানের সংস্কারের প্রস্তাব এরা করে কিনা, না করলে না এই দাবি প্রস্তাব আন্দোলন অনেক কিছু হতে পারতো। ফলে আমার কাছে এটা আসলে বোধগম্য না যে তারা কি বুঝে কি করছে আর সরকারি কি বুঝে কি রেসপন্স করছে। অনেক ধন্যবাদ মান্না ভাই। যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে যে আমরা একদিকে বলছি গণ অভ্যুত্থান, অন্যদিকে বলছি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হইতে হলে তো একটা বিপ্লব হইতে হবে। তো এটাকে কি আপনি বিপ্লব মনে করেন না গণ অভ্যুত্থানই মনে করেন? না না না, বিপ্লব মনে করবে আমার মতি ভাই, সেটার কথা হচ্ছে যে বিপ্লব ধরেন ক্লাসিক্যালি, বিশেষ করে বামপন্থীর এই ক্লাসিক্যাল থিওরির উদ্গাতা বা যাই বলেন, ওটাতে পাওয়ার ট্রান্সফারের সাথে শ্রেণীর প্রশ্ন জড়িত আছে। ধরেন আপনি বিপ্লব বলবেন, অক্টোবর বিপ্লব মানে রাশিয়ান রেভলিউশন, কেউই বলবেন যে এটা শুধু গণ অভ্যুত্থান। চাইনিজ বিপ্লব, কেউ বলবেন এটা শুধু গণ অভ্যুত্থান। এগুলো সবই বিপ্লব। ওইখানে শ্রেণীর হাত থেকে আরেক শ্রেণীর ক্ষমতা চলে গেছে। যে রাশিয়াতে বলেছে এটা আপনার বুর্জোদের কাছ থেকে প্রোলেতারিয়েত ক্ষমতা নিয়েছে, এটা প্রোলেতারিয়েত রেভলিউশন। চায়না বলেছে যে ফিউডালদের কাছ থেকে ব্যাপক জনগণ দিয়েছে, এটা একটা জনগণতান্ত্রিক বিপ্লব। ওইসব কনসেপ্টের ধারে কাছে এটা ছিল না, এখানে কোনো শ্রেণীর বিষয় নাই। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে মানে অনেকেই যারা এই শ্রেণীর কনসেপ্ট নেয় না, তারা বলে যে বস্তু বলেন বিষয় বলেন তার একটা গুণগত পরিবর্তন হয়, যে কোনোভাবেই আপনি সেটা সম্পাদন করেন না কেন। এমনকি মার্কস একসময় এরকম বলেছিলেন যে ইংল্যান্ডে যেহেতু গণতন্ত্রের ফ্লারিশ করেছে একদম প্রায় চূড়ান্ত জায়গাতে, ওইখানে গণতান্ত্রিক পদ্ধতিতেও বিপ্লব হয়ে যেতে পারে। তার মানে উনি গুণগত দিকটাই মেন করেছিলেন, এটা ধরতে হবে। তা আমাদের এখানে গুণগত পরিবর্তনটা কি হয়েছে? আমি মানে খুব মানে কি বলবো, আন্তরিকভাবে বলছি, কোনো ছোটো বড়ো করার জন্য বলছি না। আমি তো কোনো গুণগত পরিবর্তন দেখছি না, এখানে কোনোই গুণগত পরিবর্তন দেখছি না। বরঞ্চ যারা এটিকে বিপ্লব ভেবে একটা কল্পনা বিলাস করার চেষ্টা করছেন, তারা ভুল করছেন। তারা যাকে এই তাদের ভাষায় বিপ্লবের নেতা নির্বাচন করেছেন, উনি তো বিপ্লবের কথা ভাবছেন না। উনি যদি ভাবতেন তাহলে সবার আগে কনস্টিটিউশনের কাছে গেছেন কেন? কনস্টিটিউশনের কাছ থেকে রেফারেন্স নিয়ে তাদের দেওয়া রেফারেন্স অনুযায়ী তিনি গভর্নমেন্টটা গঠন করেছেন। ইট ইজ অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ওইভাবে যদি বলেন, তো কনস্টিটিউশন মেনে তার বিপ্লব, কেউই ওটাকে বিপ্লব মনে করে না। অতঃপর মনে করেন গুণগত পরিবর্তনের কথা যদি আসে, আমূল পরিবর্তন হয়ে যায়, নতুন একটা জিনিস আসে, তো আমাদের প্রেসিডেন্ট তো বলতে বলতে আছেন এইটা রেখেও এটা বিপ্লবের যেই বিতর্কটা ফরহাদ বাজার তখন খুব কড়াভাবে করেছেন। মানে শপথ যখন নেয় না, আমরা তো ভেতরে বসে সবাই বলছি ফরিদা সরকার কি শপথ দেবেন? বিকজ ফরহাদ বাজার তো এটা পছন্দই করে না যে এটা এখানে শপথ হওয়া উচিত। উনি বরঞ্চ মনে করেন কোনো একজন শ্রমিকের কাছ থেকে শপথ দেবে এবং সেটা শহীদ বেনের হওয়া উচিত। তো এটার কি দাঁড়াবে? যাই হোক, শেষ পর্যন্ত উনি তো নিয়েছেন, মানে হাজব্যান্ড নির্দেশ করলো আর তাই ওয়াইফ পারবে। আমি ওই তত্ত্ব প্রচার করতে যাচ্ছি না। আমি বলছি তার মানে হলো যে যে কোনো বিচারে এটা একটা গুণগত পরিবর্তন হচ্ছে সেটা বলতে পারেন না। ধরেন এখন যেগুলো চলছে, যদি কনস্টিটিউশনাল কমিটি এরকম একটা এরকম কিছু প্রপোজাল দেয় যেটা নিয়ে সমগ্র জাতির একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ঐক্যবদ্ধ হলো এবং সেই পরিবর্তন হলো, কনস্টিটিউশন ইটসেলফ ফ্রম এ ফ্যাসিস্টিক বা সেমি ফ্যাসিস্টিক কনস্টিটিউশন একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনে রূপান্তরিত হলো, আপনি বলবেন ওটা একটা বিপ্লবী উপাদান। এখনও তো ওগুলোর কোনো কিছুর মধ্যে আমরা যাইনি। অর্থনীতি কিন্তু এই অবস্থায় যে একটা বিতর্ক যেটা হচ্ছে বা সরকারের অবস্থানের মধ্যে কিন্তু স্পষ্ট না। তার কারণটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে একদিকে আপনি বললেন যে প্রেস সেক্রেটারি থাকছেন তাদের প্রেস কনফারেন্সে, অন্যদিকে সরকার তারা বলছে যে সরকার আমাদের সাথে আছে, তারা আবার সরকারে আছেন। এই অবস্থায় তো একটা সংঘাত অনিবার্য দেখছি। মানে সংঘাত অনিবার্য কিনা জানি না, কিন্তু সংঘাতের আলামত তো দেখাই যাচ্ছে। ডিফারেন্স তো ক্লিয়ার হয়ে গেছে। সমগ্র ইয়েতে জাতীয় ঐক্য চিৎকার করা হচ্ছে, বাট উই আর গোয়িং অ্যাপার্ট, এটা খুব স্পষ্ট। কিন্তু আপনি যদি ডক্টর ইউনূসকে দেখেন, মানে তার প্রতি সমস্ত রেসপেক্ট রেখেই বলছি, উনি কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে এক ধরনের উদাসীন দৃষ্টি দিচ্ছেন। হি ইজ নট গিভিং এ স্ট্র অন দিস। কেয়ার করছেন যে খুব, আমি সেরকম দেখছি না। উনি বরঞ্চ মনে করছেন তার যে ছকটা আছে সেই ছক অনুযায়ী উনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এই বিতর্ক আমার কারোর সাথে হয়েছে, আমি স্পষ্ট বলেছি ওনার ক্ষমতা নেবার কোনো ধান্দা নাই। কেন বলছি এই কথা? উনি তো কোনো পার্টি করতে যাচ্ছেন না, ওনার এজ বার, উনি এখন পারবেন না। অতএব উনি
একটা নির্বাচন করে দেবেন যখন তাকে উনি বলছেন যে আমি সংস্কার করব সবাইকে নিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে যদি ঐকমত্য না হয়, বলছে তার ঐকমত্য ছাড়াই আমি নির্বাচন দিয়ে চলে যাব। তো এটাতে খুবই স্পষ্ট। যেদিন উনি প্যারিস থেকে এসে এয়ারপোর্টে নেমেছেন, এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞেস করতে তিনি একই কথা বলেছিলেন যে যদি আমার কথা না শুনে তবে ছেড়ে দিয়ে চলে যাব। তার মানে উনি কিন্তু ওই রকম একটা এজেন্ডা নিয়ে করছেন তারা। উনি এটা মনে করেন হি ইজ এ গুড রিফর্মার, হি ইজ এ পারফর্মার, হি ইজ এ ডুয়ার। উনি মনে করছেন একটা সংস্কার উনি করতে পারবেন, এই সংস্কারের ড্রিম তার আছে, আমি যেভাবে বুঝি। এবং সেটা যে উনি চর্চাটা করছেন, এইটা করে উনি চলে যাবেন। যদি না পারেন, দিস ইজ আপ টু ইউ, আপনারা করলেন না, তা আমি একাত্তর করতে পারবো না, উনি ছেড়ে চলে যাবেন। এইটার মধ্যে তার অন্য কোনো এজেন্ডা আমি দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ মান্না ভাই আপনাকে। সায়ন্ত, আপনি জানেন যে বিষয়টা এখন আসলে এটা বিতর্কের বিষয় তৈরি হয়েছে, আর এই বিতর্কটা আমাদেরকে, এই অভ্যুত্থানের চেতনাকে আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এমন পর্যবেক্ষকরা তাই বলছেন। আপনি কি তা মনে করেন না যে এই বিতর্ক যদি চলতে থাকে সরকারের ভেতরেই, তাহলে মূল স্পিরিটের সঙ্গে আমরা সংঘাত দেখতে পাচ্ছি? না, সেটা আশঙ্কা তো থাকেই। জাতিগতভাবেই আমরা কেমন যেন যখন কোনো অভ্যুত্থান, আন্দোলন বা বিপ্লব, স্বাধীনতা যুদ্ধ যেইটাই বলি আমরা হয়, তখন ইমোশনালি সবাই এক হয়। ইমোশন আস্তে আস্তে কাটতে থাকে আর আমরা আস্তে আস্তে দূরে সরতে থাকি একে অপরের থেকে। মহান মুক্তিযুদ্ধের মতো এত বড় ইভেন্টের পরেও, মুক্তিযুদ্ধের পরে শুধু মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তিকেও মেরেছে, এরকম ঘটনাও তো ঘটেছে। যা সত্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই ছিল, তাদেরকে আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ সরকার গড়ল শেখ মুজিবের নেতৃত্বে, তারা কি জাসদকে নির্বিচারে হত্যা করেনি? তারপরে আওয়ামী লীগেরকে চ্যালেঞ্জ করে জাসদ নতুন একটা সমাজতান্ত্রিক ধারণা নিয়ে তাদের চ্যালেঞ্জ ছড়ে দেয়নি? ফলে এটা স্বাধীনতা যুদ্ধের পরে হয়েছে। 90-এর যে গণ অভ্যুত্থান হলো, 90 পরবর্তী যে রূপরেখা, বিভিন্ন জোটের যে রূপরেখা যা কিছু হয়েছিল, সেটাও শুরুতে সবাই এক ছিল, পরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়েছে। এইবারও সেরকম একটা লক্ষণ স্পষ্ট হয়েছে। কিন্তু আমাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল এরকম যে অতীতে এরকম একাধিকবার যেহেতু হয়েছে, যে ইমোশনালি ঐক্য হয়ে আবার প্র্যাকটিক্যালি অনৈক্যের দিকে গিয়ে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ কেউ ক্ষমতাবান হয়েছেন, কিন্তু মোটা দাগে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের রাজনীতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব ক্ষতির মুখেই পড়েছে। এইবার হয়তো সেইখান থেকে শিক্ষা নিয়ে এবং আওয়ামী লীগের এই 16 বছরের অনাচার মাথায় রেখে অন্তত এই অনৈক্যের দিকে আমরা যাব না, এরকম একটা আকাঙ্ক্ষা কিন্তু মেজরিটি দেশবাসীর আছে। এখন সেই আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে যদি ছাত্র বা নাগরিক কমিটি যারা করেছে, বা প্রধান রাজনৈতিক দল যারা ফ্যাক্টর, যারা ইম্প্যাক্ট ফেলে, যাদের মতামত বেশি, এরা যদি ওইভাবে চলতে না পারে, তাহলে আবার অনৈক্য হবে এবং সেই অনৈক্যের দায়ভার তাদের নিতে হবে, কিন্তু খেসারতটা দিতে হবে দেশবাসীকে। সেটা এই অনৈক্য থেকে কিন্তু এরা বড় ধরনের সংঘাতের দিকেই যাবে বলে মনে হয়। সেইটা নাও যেতে পারে, এটা ডিপেন্ড করে যারা দেশ চালাচ্ছেন তাদের দূরদর্শিতা এবং তাদের এই ঐক্য ফিরিয়ে আনার উদ্যোগের উপরেও। যেটা মান্না ভাই বলছিলেন যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ, তারা যে অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে যে মধ্যস্থতার চেষ্টাটা করা বা সবার সঙ্গে সংলাপ করে নির্বাচনের দিকে যাওয়া, সেই দিকে ওইভাবে যাচ্ছেন না, এইটা একটা সমস্যা হতে পারে। যেমন চট্টগ্রামে যখন হিন্দু জনগোষ্ঠীকে সামনে রেখে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হলো এবং সেখানে একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করে উস্কানি দেওয়া হলো এবং মনে হচ্ছিল যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং এটা নিয়ে দেশে হুলস্থুল একটা কাণ্ড হবে এবং ইন্ডিয়া সুযোগ নেবে, তখন কিন্তু একদম সরকারের পক্ষ থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার উদ্যোগে, এটা কিন্তু সব দলমত সবাই কিন্তু ওই প্রশ্নে এক হয়ে গেল যে না, এই বিভেদ তৈরি করে এইখানে আমাদের সবার এক থাকতে হবে, কোনো অনৈক্য রাখলে চলবে না, যে যার সুবিধা দেখলে চলবে না, আমাদের ওই সাম্প্রদায়িকতা, যে অসাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এইটা রুখতে হবে এবং সবাই এক আছে এটা বোঝাতে হবে। তখন প্রধান উপদেষ্টার ডাকে আপনার যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধ করেছে, এদের মধ্যে অনেক সময় কিন্তু এরকম একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল এবং পাশাপাশি দাঁড়াতে দ্বিধা
দ্বিধাবোধ করতো একে অপরের সঙ্গে। বহুবার শুনেছি আমরা, ও এখানে মিটিংয়ে গেলে আমি যাব না, এই জোটে এরা গেলে আমরা যাব না। তো প্রধান উপদেষ্টা সেই ডাকে কিন্তু আমরা সবাইকেই দেখলাম। ঠিক এখনও ধরেন এই নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে একটা দূরত্ব বজায় রাখছে, সেই দূরত্বটা কমিয়ে এনে যদি নির্বাচন কেন্দ্রিক এবং সংস্কার কেন্দ্রিক আলোচনাটা আরও বাড়িয়ে নেয়, ডায়ালগ চলতে থাকে, এর মধ্যে যদি তারা এই দূরত্বটা কমিয়ে নেয়, ঠিক একই কারণে তখন এই যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে দূরত্ব কমে আসবে। কারণ তখন সবার আলোচনাটা সংস্কার, নির্বাচন, ভবিষ্যৎ বাংলাদেশ কেন্দ্রিক হয়ে উঠবে এবং ফোকাস থাকবে নির্বাচনের দিকে। এখন অনেকের ফোকাস এটা যে নির্বাচনকে বিলম্বিত করে কি করে আমরা একটু গুছিয়ে উঠতে পারি এবং আরও শক্তি সামর্থ্য নিয়ে নির্বাচন করতে পারি, এই আকাঙ্ক্ষা এক গ্রুপের। আর এক গ্রুপের হচ্ছে যে না, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত আমাদের সুবিধা হবে, কিংবা একটি অনির্বাচিত সরকার, জনপ্রতিনিধি নয় এমন শক্তি দেশ চালালে বিনিয়োগ, দেশের মধ্যে নানান ইস্যুতে তারা দুর্বল থাকে, ফলে আমাদের নানা রকমের ঝুঁকি আছে, সুতরাং নির্বাচনটা দরকার। এই যে দ্বন্দ্বটা, এটাও কিন্তু ক্ষতি করছে। এখন এই দ্বন্দ্ব নিরসনের জন্য ইমিডিয়েটলি দরকার সরকারের এই যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেগুলোর ভিত্তিতে আলোচনার ফ্রন্ট খোলা, বিভিন্ন গ্রুপের সঙ্গে, স্টেক হোল্ডারদের সঙ্গে ডায়ালগ করা, দূরত্ব গোছানোর উদ্যোগটা নেওয়া। তারও অভিভাবকের চেয়ারে আছে যে আমরা সবাই ভালোবেসে তাদেরকে ওখানে বসিয়েছি, তাদের দায়িত্ব আছে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে সেটা নিরসনে কাজ করার, কিন্তু সেটি দেখছি না। সমস্যাটা তো সেখানেই না, যেটা হচ্ছে যে আমরা অবশ্য অল্প সময়ের মধ্যে বিরতিতে যাব, তবে শুরুটা আপনাকে দিয়ে করতে চাই আবারও। সেটা হচ্ছে যে এই যে সংস্কার কমিশন, 4টা সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে, কী আছে আমরা সেটা জানি না, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবরাখবর আমরা দেখছি তাতে 405-এর একটা খেলা আছে। তো আপনার কি মনে হয়, রাজনীতি করেন, 405 সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমি এ সম্পর্কে আগে কখনো বুঝতে পারি যে এরকম একটা প্রস্তাব আসতে পারে। আমি দেখছিলাম যে একজন উপদেষ্টা বলছেন যে আমরা তো ঐক্যমতের ভিত্তিতেই করছি, কারণ সবাই রিটেন আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন এবং সেগুলোর সংশ্লেষ আমরা দিয়েছি। আই এম সরি, এবারে সেই উপদেষ্টার প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে এই প্রস্তাব কেউ দিয়েছেন বলে আমার মনে হয় না। কেন বলছি আমি সেটা বলি আপনাকে। ধরেন মেজর পার্টি যদি বিএনপি ধরি, তাহলে তাদের যে প্রপোজাল আপার চেম্বারে সেটা একদম আলাদা জিনিস। আর এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এইটা হবে আপনার প্রপোর্শনেট ওই ভোটিং সিস্টেমের মধ্যে, এটা আর একটা ভোট। ভার্চুয়ালি এর মধ্যে 3টা ইলেকশন হয়ে গেল। কিন্তু একটা হচ্ছে যে আপনি আপার চেম্বারের জন্য যেটা করবেন, হুইচ ইজ ওই যে আপনার সংখ্যানুপাতিক ভোটের অনুযায়ী করবেন। মহিলাদের জন্য 100 সিট রিজার্ভ রেখেছেন, সেটা হবে ডাইরেক্ট ভোট। তার মানে 300 আসনে আপনি যে ভোটটা করতেন, এখানে একজন মহিলা এমপি 3 গুণ ভোটারকে হ্যান্ডেল করবে, যেহেতু 300। ওইটা আর একটা সেই ভোটার লিস্টটা কমন একটা ভোটার লিস্ট হবে, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের জন্য আবার আপনার কিছু সেপারেট করতে হবে, তার আবার সীমানা চিহ্নিতকরণ করতে হবে। আর তারপরে 300 নর্মাল ভোট তো আছেই। নর্মাল 300 ভোটের সাথে এই দুটা আরও এক্সট্রা ফ্যাক্টর যুক্ত করছেন, যখন চতুর্দিক থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আপনি তো এত টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছেই, আপনি এটা করবার জন্যে মানে কত রকম জটিলতাই যে হতে পারে এখন তো আমি জানি না, বিকজ কাজের মধ্যে ঢুকি নেই, ওনারাও ঢোকেন নেই। যখন ঢুকবেন তখন তাদের মধ্যে এটা আসবে। আমি মানে আজকে দুপুরে একটা শোর মধ্যে ছিলাম, সেখানে জিজ্ঞেস করছি, তো একজন বোধহয় সরকার পক্ষের লোক আছেন, তিনি এটা বোঝাবার চেষ্টা করছেন, না এটা যদি এফিশিয়েন্টলি করা যায় তাহলে খুব তাড়াতাড়ি হবে ইত্যাদি বলছেন। আচ্ছা, এফিশিয়েন্টলি করতে বলে তো তাড়াতাড়ি হয়ই, কিন্তু এফিশিয়েন্টলি করতে পারবেন কি না, এটার মধ্যে এফিশিয়েন্সি কীরকম করে কাউন্ট করবেন? মানুষ তো প্রপোর্শনেট ভোটের ব্যাপারটা বোঝেই না, আপনি সেটা চালু করছেন। তারপরে আবার সেটার ভিত্তিতে মানে ওই যে নমিনেশন দেবেন, সেটা কি নমিনেশন মানে এলাকা ভিত্তিক তো হবে না, প্রপোর্শনেট যেহেতু টোটাল সিস্টেম একটা নতুন সিস্টেম ওইখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এরকম একটা যেমন আছে তেমনি বাকিগুলো সম্পর্কে তো বলা হয় নাই। যেমন ধরেন আমি আরেকটা জিনিসও ভাবি, এরকম বলা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসি তো এই কথা বলে না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ডেফিনেটলি প্রেসিডেন্ট ইজ এ টাইটুলার হেড,
উনি কোনোভাবে পাওয়ারফুল একজন লোকরা যিনি অলমোস্ট ইকুয়াল টু প্রাইম মিনিস্টার, কিন্তু তারা সেটাও এখানে করবার কথা বলছেন। তো আমি বলছি যে ধরেন আমি যা যা বলছি সবই ভুল, কিন্তু তার উপরে একটা বিতর্ক তো বড় আমি তো তুলতে পারি, আমার মতো অন্য কেউ তুলতে পারে। এই বিতর্কের নিষ্পত্তি আপনি ফেব্রুয়ারির শেষে বা মাঝামাঝি যেটা শুরু করবেন, সেই বিতর্ক 15টা কমিশনের 15 রিপোর্টের মধ্যে যত এটা নিষ্পত্তি করবেন কবে অ্যান্ড হাউ, এটার এক্সপার্টিস কই, কি বুঝে করছি। এক্সপার্ট নেই, কিন্তু সময়টা আমি জানি না। এটা অনেকে এই জন্যই বলছেন যে সংস্কার মানেই সময় কালক্ষেপণ। এটা আমি বলতে চাই না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যদি আমরা সংস্কারের দিকেই থাকি তাহলে নির্বাচন করবে। বিএনপি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইছে। আপনি বলতে না চাইলেও বলা হয়ে গেছে, মানে সংস্কারের এইসব প্রসঙ্গ তোলা মানে সময় ক্ষেপণ। এই সংস্কার কমিশনগুলি বিভিন্ন রাজনৈতিক দল থেকে সংস্কারের প্রস্তাব চেয়েছে এবং অনেক দলই তো লিখিত দিয়েছে, আপনারাও তো লিখিত দিয়েছেন। বিএনপি বোধহয় 52 পয়েন্ট দিয়েছে এই যে সংবিধান সংস্কার বিষয়ে। এখন বিভিন্ন দল যে লিখিত দিয়েছে, এইখান থেকে বেসিক পয়েন্টগুলো কোনটা কোনটা কমন পড়ে সে কটা ধরে এগুলোই তো হয়। যে আমাদের ঐক্য তো হয়েই গেল, এই কয়টা পয়েন্ট যারা যারা লিখিত দিয়েছে সবার কমন। এটা জামাত ইসলামী চেয়েছে, এটা নাগরিক ঐক্য চেয়েছে, এটা জনসংহতি চেয়েছে, এটা বিএনপিও চেয়েছে। সবার চাওয়া এই কয়টা আছে। এখন সবার চাওয়ার মধ্যে এখানেও দেখা যাচ্ছে সংখ্যাটা অনেক বড়। এখন এত সংস্কার করতে গেলে আমাদের এত টাইম লাগবে, এটা কি দিবেন না? এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্রিক কয়টা কয়টা করবো আপনাদের সায় আছে বলেন? কথা হবে এটুকু, এবং এইটুকু কথা হওয়ার জন্য আর বসারও দরকার নেই। একটা সিটিংয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে বসলে হয় যে আপনারা প্রত্যেকে যা যা দিয়েছেন আমরা এটা কম্পাইল করে দেখেছি, সব সংস্কার কমিশনের মধ্যে এক করে আপনাদের প্রত্যেকের কমন পড়েছে এইটা। এখন এই কয়টার মধ্যে কয়টা আপনারা অ্যালাউ করবেন আমাদেরকে নির্বাচনের আগে সংস্কার করার জন্য বলেন। তাতে কি পরিমাণ সময় লাগবে সেটা নিয়ে আপনারা আলাপ করেন এবং সেটুকু করেন। দ্যাটস এনাফ। সেটা না করে যদি এখন এরা জমা দিল, জমা দেওয়ার পর আবার 1 মাস সময় নিলেন, সেটাকে আবার তারা এই কমিশনই তো আবার 1 মাস করে সময় নিয়েছেন প্রধানরা, এর মধ্যে সারফেসে কোনগুলো আনবেন, হাইলাইট করবেন, সেটা ঠিক করে দিবেন। তারপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় রাজনৈতিক দলকে ডাকবেন, প্রতিদিন সেশন হবে, প্রতিদিন সংবাদ মাধ্যমে আসবে, আমরা এরকম আলোচনা করব, আমাদের কিছু ব্যবসা বাণিজ্য হবে আর কি। তো এইসব নিয়ে একটা সময় যাবে এবং এক পর্যায়ে গিয়ে এই সরকার বেসিক জায়গাগুলো তো মনোযোগ দিতে পারবে না। এইসব দিকে মনোযোগ দিতে গিয়ে তারা যেটা করছে, আপনার এই অনুষ্ঠানে আসতে গিয়ে আমার যানজটে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে বাসাবো থেকে আসতে। তারপর মৌচাক বা মগবাজার ফ্লাইওভারের মাঝামাঝি জায়গা থেকে গাড়ি থেকে নেমে আমি হেঁটে এসে এই প্রোগ্রাম ধরেছি। তারপরও 2-3 মিনিট দেরি হয়েছে, আপনার ঠিক টাইমে অনুষ্ঠান শুরু করতে পারিনি। এটা হচ্ছে ঢাকা শহরের বাস্তবতা। আপনি সেই যানজট নিয়েই কিছু করতে পারছেন না, আর আকাশ পাতাল আকাশ কুসুম ভাবছেন এবং সব সংস্কার করে ফেলবেন। আপনার দ্রব্যমূল্য নিয়ে যখন তখন এটার দাম বাড়ে, একটু হইচই হয়, এই কমে আর একটা বেড়ে যায়, ততক্ষণে আপনার কোনো কন্ট্রোল নাই, ম্যানেজমেন্ট নেই, সিন্ডিকেটের উপর নিয়ন্ত্রণ নাই। যেটা আমরা রাজনৈতিক দলগুলোর বেলায় বলতাম ওইটা হচ্ছে ইচ্ছাকৃত সিন্ডিকেট বাণিজ্য, কারণ সরকারের শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন শক্তি ওই সিন্ডিকেটের ভাগ পায়। তা আপনারা তো সেই মুনাফাখোর ভাগিদার না, তাহলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনারা চোর এটা বলছি না, সেই রাজনৈতিক নেতা ফ্যাসিবাদের আমলের মতো, কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন, ম্যানেজমেন্ট হচ্ছে না আপনাদের। একইভাবে এই যে করারূপটা যেভাবে করলো, এই সময় এসে মানুষের প্রতি একটু সমবেদনা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করলো না, যে মানুষের যে কষ্ট হবে একটু আগে ভাগে একটু মাপ চেয়ে নেই যে ভাই আমরা বাধ্য হচ্ছি। ফলে এরা এই সংস্কার, এই নির্বাচন, এইটা নিয়ে কালক্ষেপণ করার দিকে যতটা মনোযোগ দিচ্ছে, তার আংশিক মনোযোগও আমাদের স্বস্তি, মানে যে এই প্রেজেন্ট যে আমরা একটু স্বস্তি এবং শান্তি চাই, সেটার দিকে দিচ্ছে না। আমাদের তো আগে দরকার এটা, আমার পেটে ভাত দেন আগে, আমার থাকার স্বস্তি দেন আগে, চলাচলের নিরাপত্তা এবং এই স্বস্তিতে যেতে পারি সময় মতো সেটা নিশ্চিত করেন আগে। তারপর আপনি রাষ্ট্র সংস্কারে কোথায় কোথায় আমার সহযোগিতা চাইবেন সব করব। অনেক ধন্যবাদ। মান্য ভাই, আপনি কি এই বছরের মধ্যে কোনো নির্বাচন দেখতে পাচ্ছেন? আমি 4 দিন ধরে দেখছিলাম। এখন কি আপনি হতাশ? না, উনি যখন বলেছেন যে আপনারা যদি কম কম চান সংস্কার, তাহলে এই বছরের মধ্যে করে দিতে পারো, ডিসেম্বরের মধ্যে। এখন যে কথা ডাক্তার সায়ন্ত বললেন, আমি কিন্তু এটা আগে কখনো ভাবি নাই।
কোনটা? মানে ইটস এ ব্রিলিয়েন্ট আইডিয়া। আপনাকে তো আমি সব লিখিত দিয়েছি, Right. সবগুলো দল, আপনি তার মধ্যে বেছে বেছে দেখেন আমাদের কোনটা কোনটা মিলেছে, সেগুলো সংস্কার করবেন। উনি আবার তারা বলছে যে কয়টা পারবেন কি, এটা আমি মনে করি না, আপনি সবই নেন না, তাও তো হয়। আপনি যে এরপরে যে কসলা কসলিটা করবার এখন প্ল্যানটা করে আছেন, এটা তো কোনো একদম অ্যাবসলিউটলি এক্সরবিটেন্ট, এটা আপনার কোনো দরকারই নেই। না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ হবে, এই সংলাপের জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি যিনি উপদেষ্টা, সেটাও তো নেই। হ্যাঁ, আচ্ছা, কাকে দায়িত্বপ্রাপ্ত দিচ্ছে? চিফ অ্যাডভাইজার এটা দিয়ে হয়েছে, উনি তো আর সবসময় এই ডায়লগ ওনার করতে পারেন সঙ্গে না। আলী কিন্তু রিয়াজ দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব দিয়েছেন। উনি বলেছেন যে জাতীয় কি বলে ঐক্যমত্য ঐক্যমত্য কমিশনের উনি হলেন চিফ, আর ডেপুটি চিফ হলেন বা তার অ্যাসিস্ট্যান্ট হলেন আলী রিয়াজ। তো দায়িত্ব তো নিয়েছেন। এবং খুব দুঃখের সাথে আমি বলছি, আমি ডক্টর ইউনূসকে, যেহেতু হি ওয়াজ মাই টিচার ডাইরেক্টলি, উনি ইকোনমিক্সে ধরেন ক্ষুদ্র ঋণে মানুষের শান্তিভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মাস্টার ধরলাম, কিন্তু নেগোসিয়েশন আমি তো তাকে কখনো ভালো দেখি নাই, তার নেগোসিয়েশন করাই লাগেনি কখনো। তো উনি কীভাবে এটা নেগোসিয়েট করবেন? জামাত আর আওয়ামী লীগ বসেছে, বা বিএনপি, সরি জামাত আর বিএনপি বসেছে, কীভাবে মেলাবে? একজন বলছেন না আমি সংখ্যানুপাতিক ভোট চাই, আরেকজন বলছেন না চাই না, এটা কখনো মিলবে না। আমি মতে ভাই খুব ক্লিয়ার আপনাকে একটা কথা বলি, থিওরিটিক্যাল ডিবেট আলোচনা করে মেটে না। আপনি একটা থিওরি বিশ্বাস করে এই থিওরিটা কারেক্ট, আমি বিশ্বাস করি না, আমাদের দুই জায়গায় আলোচনা করে দুই থিওরি মিলাই দেবেন, তাহলে তো থিওরির আলাদা অস্তিত্বই থাকতো না। মানে আমি প্রায়ই বলি, কোপার্নিকাস তার তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হয়েছে, আলোচনা করে মেটে নাই যে আসলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে না সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। তো এইখানে এই বিতর্ক করবার বা এই আলোচনা করবার তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনার এই ঐক্যমত্য কি কি আছে এইটা খুঁজে বার করা। তো সায়ন তো খুবই সুন্দর বলেছে, লিখিতই তো আছে, তার মধ্যে তো আমি বের করতেই পারি। তাহলে এই সমস্ত জিনিসগুলোতে আমাদের ঐক্যমত্য কি কি হয়েছে এইটা ন্যাশনালি ডিক্লেয়ার করতে 2 বার সময় তো লাগবে না, 1 মাসই যথেষ্ট। আপনি টিম সেট করে দেন, খুঁজে খুঁজে বার করবে এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, আমরা এই ব্যাপারে সংস্কার করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দল বা অন্য কারো কিছু বলার থাকলে 7 দিন সময় দিলাম, তার মধ্যে বলেন, ইটস ওভার। আমরা যখন মানে সংগঠনের কাউন্সিল করি, তখন করি না, কাউন্সিলের লিস্ট দিই, দিয়ে আবার বলি যে কারো কোনো বক্তব্য থাকলে দেন, যাতে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নাতীতভাবে এটা করা সম্ভব। আমি এটাকেই এফিসিয়েন্সি বলছি। যেই এফিসিয়েন্সির কথা সায়ন্ত বললেন, আচ্ছা সায়ন্তকে ডক্টর ইউনূস চেনেন না, বা যারা যারা ওইখানে দায়িত্বে তারা চেনেন না, কিন্তু এইরকম আরও কোনো সায়ন্ত তো তাদের পাশে আছে, তাদের থেকে শুনে তাদের এখানে যেতে পারতেন। তারা এটা এক্সারসাইজই করেনি, আমারও সবচেয়ে বড় মানে দুঃখের বিষয়। আমি প্রথমেই ডক্টর ইউনূসকে বলেছিলাম, এই যে এরকম করে লিখিত দেবেন আপনারা, তো তার আগে সবার সাথে কথা বলতে শুরু করেন না, কথা বলতে বলতে লেখেন, তাহলে কতখানি সময় এগিয়ে যেতে পারতাম, এবং কেউ একটা বুদ্ধি দিতে পারতো, এই বুদ্ধিতেই কাজ হবে, তো 15 দিনের মধ্যে করতে পারতেন। তখন মনে হয় বিএনপি যে মাঝামাঝি বলছে এটা আরও আগেই করা যায়, আপনারা সময় ক্ষেপণ করছেন। বিএনপি হয়তো বুঝে বলে নাই, কিন্তু যারা করছেন তারাও বুঝে কাজ করছেন, তা আমার মনে হচ্ছে না। মানে মান্না ভাই যেটা বললেন, এটা সম্পূর্ণ হতাশাজনক চিত্র, বাস্তব অবস্থা। এটা বাস্তবে কি বলে, আপনি যেটা বলেছেন, আপনাকে বারবার এই উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তাহলে আমরা যাচ্ছি কোথায়? এখনো আমাদের গোল অনির্ধারিত মনে হচ্ছে। অনির্ধারিত মনে হচ্ছে। আচ্ছা, কারণ হচ্ছে যদি নির্ধারিত গোল হতো, তাহলে ওই নির্ধারিত গোলটা হবে নির্বাচন। সেই নির্বাচনটা কোন প্রক্রিয়া কতদিনের মধ্যে করবেন সেটা ঘোষণা দিয়ে সবাইকে নির্বাচনের মধ্যে ঠেলে দেন। যুদ্ধ করবে না কেউ, যুদ্ধ করলে নির্বাচন কেন্দ্রিক যুদ্ধ করবে। বিভেদ বাড়লে ভোট চাওয়ার জন্য যে কৌশল, সেই বিভেদ বাড়বে। আপনার দেশের মধ্যে এই যে বিভিন্ন শক্তির মধ্যে দূরত্ব, যত সময় বাড়বে দূরত্ব বাড়বে, বিভেদ বাড়বে, এবং সেই সুযোগে ফ্যাসিবাদ পুনরস্থাপিত হবে। এবং বাংলাদেশের মানুষের অনেক ক্ষেত্রেই দেখেছি এটা একটা গোল্ডফিশ মেমোরি মতো একটা বিষয় আছে। গোল্ডফিশ হলো অ্যাকোয়ারিয়ামে যে মাছটা থাকে, নাকি এক চক্কর ঘুরে আসলে আগের চক্করের ওইটার মেমোরিতে থাকে না, মনে রাখতে পারে না, সেই জন্য এই টার্মটা আসছে গোল্ডফিশ মেমোরি। বাংলাদেশের মানুষ বর্তমান নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অতীতের জিনিস খুব বেশি দিন মনে রাখে না তারা। ফলে এই যে ফ্যাসিবাদ 16 বছর ধরে যত রকমের অনাচার করেছে, খারাপ কাজ করেছে, সেইগুলোর বয়ানটাও কিন্তু নেই। সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেমিনার, সরকার সব জায়গায় ধারাবাহিকভাবে আলোচনার মূল ইস্যু হওয়া উচিত ছিল। এখন ফোকাল পয়েন্ট হবে 2টা। একটা হচ্ছে যে
অকাজগুলা করেছে, নিপীড়ন করেছে, অসাংবিধানিক কাজ করেছে, যে অন্যায় করেছে সেগুলো তুলে ধরে এবং বিচারের দায়টা তাদের নিতে হবে এবং নিশ্চিত করা দ্রুত। আরেকটা হচ্ছে গিয়ে কিছু সংস্কার করে নির্বাচনের দিকে আগানো এবং রোডম্যাপ ঘোষণা করা। সংস্কার হাজারটা আপনি করলেন, বইয়ের পাতায় লিখলেন, সেই বইয়ের পাতাটা মানলো না। একথা বহুবার বলেছি যে সংবিধানে এত কাটা ছেঁড়ার পরে 17বার পরিবর্তন করার পরে যেটুকু ছিল ওটুকুও যদি মানতো আওয়ামী লীগ, তাহলে কি রাতে ভোট করতে পারতো? তাহলে কি 5%কে 45% বাড়াতে পারতো? তাহলে কি এইভাবে বিচারপতিরা যারে তারে বিনা বিচারে রায় দিয়ে নির্বাচনে অযোগ্য করা, জেলে পুরে রাখা সেটা পারতো? যদি আইন মোতাবেক হতো তাহলে পুলিশ ভুয়া মামলা দিয়ে যারে তারে ধরতে পারতো। আমি গেছি নামাজ পড়তে, গায়েবানা যাও না যা, আমাকে ধরে এনে বিস্ফোরক আইনে দুর্ধর্ষ সন্ত্রাসী বানিয়ে জেলে দিয়ে দিল যে আমি পুলিশের উপর ককটেল মেরেছি। এটা আইন মানলে কি এটা পারতো? সুতরাং লিখিত যে আইন বিধান আছে ত্রুটি থাকার পরও সেটা তো মানেনি। এখন আপনি অনেক সুন্দর করে আরও লিখবেন, সেটাও ভবিষ্যতে কেউ মানলো না, দেন হোয়াট? তাহলে করতে হবে একদিকে এটা সংস্কার করতে হবে, পাশাপাশি এই আইন না মানলে কী ধরনের বিচার হয় সেটার দৃষ্টান্তটা সামনে আনবার জন্য 16 বছরেই যারা যা করেছে সেটার কিছু হলো বিচার দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। সেই দিকেও মনোযোগ দেখছি না। দাগি দাগি আসামির মতো সব বড় বড় নেতারা পালিয়ে গেল। আপনার ব্রিটেনের মতো জায়গায় টিউলিপের মতো মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলো দেখেন এই পরিস্থিতিতে। আর বাংলাদেশে বসে আপনি বাংলাদেশের এই চোরের গোষ্ঠী শেখ পরিবার, তাদের আর একজনকে আপনি ধরতে পারলেন না। কি এটা কি কোনো নেতা উল্লেখ করবার মতো যারা ভয়াবহ দুর্নীতি করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, এমন কাউকে তো আমি অ্যারেস্ট করা এখনও দেখলাম না। এবং এখন আমি অ্যারেস্টের কোনো নিউজও দেখি না। এখন দুর্নীতির যে বড় বড় দুর্নীতি করেছে সেসবের কোনো নিউজ দেখি না। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সঙ্গে দুদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে বলছিলাম যে আমরা আওয়ামী লীগ আমলে বারবার চাইতাম ঋণ খেলাপিদের তালিকা দেন, অন্তত তাদেরকে ঘৃণা তো করতে পারবে। আপনি বড় বড় ঋণ খেলাপি যারা রাষ্ট্রের টাকা মেরেছে তালিকাটা এতদিনে দিলেন না কেন? বেগমপাড়ার কথা এত আলোচিত হয়েছে, বহুল আলোচিত, সেখানে ধরে ধরে আপনি তালিকাটা দিয়ে বলেন এবং এর মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্ট বা আমলা বা প্রশাসনের এরা আছে, এরও এখানে আছে। সেকেন্ড কতজন করেছে, সুইস ব্যাংকে টাকা পাচার করেছে কারা, আলোচনায় রাখেন। ঘৃণাটা তো করতে পারি আমরা অন্তত যে এই চোর, লুটেরা, বদমাইশ, দেশকে বিক্রি করে দেওয়া এই গোষ্ঠী তারা জনগণের বন্ধু হতে পারে না, সেটাও এরা করছে না। তো করছেটা কি? এই অবস্থায় সমাধানটা কোথায়? কিন্তু তার আগে একটা কথা বলি, আপনি যেরকম করে বললেন না, ওরকম করে আমার কথায় হতাশ যদি সবাই হয় তাহলে আমি একটু দুঃখ প্রকাশ করছি, কারণ আমি এটা বোঝাইনি। কারণ আমি বোঝাচ্ছি যে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব তো এখনই। একটা খুব সিম্পল সাজেশন এরকম হলো, যেটা সায়ন্ত বলেছিলেন যে যা সাজেশনগুলো আছে তার মধ্যে থেকে কমন পয়েন্ট করে ওইটা করেন, তাহলে আপনি হতাশ কেন হবেন? আপনি করতে পারবেন। ওইখানে বরঞ্চ ইজি হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি করতে পারেন। সব ফালতু এক্সারসাইজ করবার দরকার লাগছে না। ফালতু বলছি কারণ যে এগুলো আপনি এখন সমাধান করতে পারবেন না, রেখে দেন ভবিষ্যতের জন্য। সাজেশনগুলো দিয়ে রেখেছি, তোমরা যখন সংসদে আসবে তোমাদের অনেক সময় থাকবে, তখন এগুলো করো, তখন তারা করবে। আমি মনে করছি না যে আমরা ওয়ে আউট মানে হারা হয়ে গেছি, আমরা কোনো দিক চিহ্নহীন, দিক নির্দেশনাহীন অবস্থায় পড়েছি তা কিন্তু না। কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে মানে ঘুরপাক খেতে থাকছি, আমরা সেখান থেকে বাইরে জিনিসটা দেখতে পারছি না। না হলে সমস্ত বিষয় যেরকম করে সাহায্য বললেন, আপনি বিচারও তো করতে পারতেন, যে সমস্ত দাবিগুলো করা হচ্ছে সেই দাবিগুলো আপনি শুরু করতে পারতেন, যাতে জিনিসটা কন্টিনিউ করে তার জন্য একটা পথ রচনা করতে পারতেন। বাংলাদেশ ডেফিনেটলি একটা পরিবর্তনের জন্য টকবক করছিল, সেই রকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই রকমভাবে মানুষের মনন তৈরি হয়েছিল। কিন্তু আপনারা ওই জায়গাটা শুধুমাত্র ওই ইয়ের মতো আর কি, ওই যে কি গোল্ড ফিশের কথা বললো না, যেন খালি নিজের মধ্যে একবার করে ঘোরে আর সব ভুলে যায়। আমি তো তাই দেখছি এখন। তাহলে তাছাড়া এটা কি হচ্ছে? না হলে এগুলো কোনোটাই ধরে রাখতে পারবো না কেন আমরা? নির্বাচনই কি এই সংকটের সমাধান? এখন তো নির্বাচন করতে হবে, কিছু অন্য বিকল্প নাই তো। অনির্বাচিত সরকার হাতে তো রাখতে পারবেন না। খালি ভাবেন, এমনি ব্রিটেন সম্পর্কে আমরা খুব ভালো ভালো কথা বলতাম না, ওই সমস্ত যে বাড়ি চোর, গাড়ি চোর, এদেরকে পর্যন্ত মন্ত্রী বানাচ্ছে। তারপরে একটা ফ্ল্যাট চুরি করে নিয়েছে বলে তার মন্ত্রিত্ব হারাতে হলো। আর এইখানে 20, 30, 40টা করে ফ্ল্যাটের খবর আসে, সরকারের কোনো খবর নেই। এরকমই চলছে, আরও কত পাওয়া যায়, সবই চলছে। আপনি এগুলো বন্ধ না করে সংস্কার কীরকম করে করবেন? মানুষের পেটে ক্ষুধার আগুন জ্বলবে, তাকে বলবেন দাঁড়ান আমি কনস্টিটিউশন সংস্কার করি, তারপরে তোমার ক্ষুধা নিবৃত্ত করবো, এইটা তো হবে না।
এগুলো খুব সিম্পল লজিক। এইটা দেখে কেউ যদি হতাশ হয় তাহলে বুঝতে হবে যে আপনি যাকে শাসক দিয়েছেন সেই শাসকের থট প্রসেসের মধ্যে গোলমাল আছে, তারা জিনিসটা বুঝতে পারছে না। না হলে আমি মনে করি খুবই ভালো করে একটা সংস্কার করে ভালো নির্বাচনের মধ্যে দিয়ে আমরা পরবর্তী যাত্রাপথটা মসৃণ করতে পারতাম। একদিনে তো হবে না, ৫ বছর ১০ বছর ৫০ বছর লাগবে, তারপরে সেই সোসাইটি গড়ে ওঠা যেত। কিন্তু এখন আমরা যেটা করছি, আমরা মনে আছে যে স্বাধীনতার পরপরই কবি রফিক আজাদ একটা লেখা লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে যে বাদ দে হারামজাদা না হয় মানচিত্র খাবো। তো পরিস্থিতি সেই রকমই। আপনি যেটা বললেন সংস্কার বলতেছেন আমার পেটে ক্ষুধা, অথচ আপনি সংস্কার দিয়ে আমাকে এই সংস্কার বলছেন আর ওই দিক দিয়ে আপনি যে ওই গরিবদের কার্ড ছিল যেটা কার্ড দিয়ে নিচ্ছেন, তারপরে ট্রাক সিস্টেম যেটা খাবার ডিস্ট্রিবিউশন সেটা তুলে দিয়েছেন, ১০০টা আইটেমের উপরে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন এবং কোনো কিছু বলবার দরকার মনে করছেন না। গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। ওরা মনে করে আমরা আসি যে এই তোদের বাপের ভাগ্যি, চলে যদি যাই তুই কি করবি। শেষ করতে হচ্ছে, 30 সেকেন্ড আছে হাতে। হ্যাঁ, বেশিরভাগই হতাশার কথা হলো, কিন্তু আমি আসলে খুব আশাবাদী হইতে চাই। এটা এই সরকারের উদ্দেশ্যে বলছি এই জন্য আমরা এদেরকে ভালোবেসে বসিয়েছি এবং এরা বসায় খুব প্রত্যাশা জেগেছিল। সেই প্রত্যাশার ধারে কাছে যখন না থাকে তখন দুঃখে কষ্টে এই কথাগুলি বলছি। আবারও বলছি, আমরা চাই এদের নেতৃত্বে দেশটা একটু ভালোর দিকে যাক। আমরা সহযোগিতা করতে তো রেডি হয়ে আছি, শুধু তারা একটু আমাদের মানে দেশবাসীর পালসটা বুঝুক কি চায়। অস্থির সময়ের রাজনীতি কিন্তু এটা বলে না। অস্থির সময়ের রাজনীতিতে তাদের তো বেশি স্থির থাকতে হবে, আমরা অস্থির হব, কিন্তু যারা দেশ চালাবেন তারা আরো বেশি স্থির হবেন। অনেক ধন্যবাদ সায়ন্ত আপনাকে, চিন্তায় কাজে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন।